এই মুহূর্তে উত্তাল কলকাতা, সেখানে বাংলাদেশের যে চলমান আন্দোলনের সমর্থন জানিয়ে বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিজুয়ালসগুলো আসছে, এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা তাদেরকে ডিটেন করা হয়, পুলিশ তাদেরকে আটক করে বেশ কয়েকজন। স্বৈরাচারদের মতন বিহেভিয়ার চলছে। আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করতে এসেছি, এখানে দাঁড়িয়ে আমাদেরকে মেয়েদেরকে পর্যন্ত হাত ধরে ভ্যানে তুলে দেওয়া হচ্ছে। এবার মোদির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেন ইন্ডিয়ানরা এবং বললেন বাংলাদেশের সঙ্গে কেন এত দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে। এবার ডক্টর ইউনূসের বিপক্ষে যেন না যায় সেজন্যই আন্দোলন গড়ে তুললেন ইন্ডিয়ার সাধারণ জনতা। মোদি যেন এবার হিমশিম খাচ্ছে, কি করতে চাইলো শেখ হাসিনার জন্য, আর নিজেই বিপদে, নিজের গদি যেন এবার ঠিক থাকছে না ভারতের মধ্যে। সদিবাস আজকের ভিডিওটি নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন, চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসলো। ভালোবাসে শেখ হাসিনাকে, একজন স্বৈরাচারকে ভালোবাসে যারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র মনে করে, আর একজন স্বৈরাচারকে তারা পুষে রাখে। এটাই আমরা দেখলাম 5ই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছে, আর ওখানে বসে ভারত এবং শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই স্বাধীনতার বিরুদ্ধে। পাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা। সরি টু সে দ্যাট দিস ইজ মাই পজিশন, এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে বেরাতে পারবো। কোনো বাপের কথা নাই শেখ হাসিনাকে বেরানো বাংলাদেশে। গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে। কিন্তু এটা সার্বভৌম রাষ্ট্র, এবং সেই সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই ইনফ্রিঞ্জ করতে পারি না, আমরা সেখানে কোনোভাবেই ইন্টারভিন করতে পারি না। ভারতের দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে, এটাও বলা যায় মোদির দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? সিনেমার পর্দায়। বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত। না পারছে কাশ্মীরের সাথে, না পারছে পাকিস্তানের সাথে, না পারছে শ্রীলঙ্কার সাথে, না পারছে নেপালের সাথে, না পারবে বাংলাদেশের সাথে। কেন এরকম একটি পরিস্থিতি তৈরি করেছিলেন ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে সরানোর জন্য, কিন্তু ডক্টর ইউনূস এমন খেল দেখাইলেন যেখানে দেব থেকে শুরু করে মোদি এবং এবার ইন্ডিয়া থেকে পুরো ইন্ডিয়া জাতি যেন মাথা নত করতেছেন ডক্টর ইউনূসের কাছে। অথচ তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করাবেন এবং শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করে তিনি আবার আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা দখল করবে। কিন্তু তিনি মাস্টার মাইন্ডের মতো একটা কাজ করে ফেলেন, আর যার জন্য আজকে ভয়ঙ্কর রকমের অবস্থা হয়ে গেল ভারতের, আমাদের পার্শ্ববর্তী ভারতের। এবং বন্ধুরা, এই বাংলাদেশের পক্ষে কোন কোন দেশ চলে আসার পরেও কিন্তু তিনি এই মাথা নত করলেন। আসলে ঘটনা কি আমরা সেটা জানার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। একটু পরে আপনাদেরকে স্ক্রিনে আপনাদের যে ভিডিওটি দেখাবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে এই ব্যাপারগুলো আপনি ক্লিয়ার হতে যাবেন, কেন তারা মাথা নত করলো বাংলাদেশের কাছে। অথচ বাংলাদেশ একটা ছোট দেশ, আর তারাই এই দেশের কাছে মাথা নত করলো। আসল ঘটনা কি জানতে পুরো ভিডিওটি দেখতে হবে, এবং যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের পাশে থাকতে হবে, এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। চলুন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাবো এবং আমরা দেখে নেব আসল ঘটনাটা কি ঘটেছে। দেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে যে ভিজুয়ালসগুলো আসছে, এটা সত্যি খুব দুঃখজনক। আমার মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এটুকু চাই বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে, এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে আমরা বাঁচতে নিজেদের সঙ্গে, সেই যেন শান্তির আবার যেন ফিরে আসে। প্রডিউসার সাহেবের সঙ্গে লাস্ট কথা কখন হয়েছে দেব, যদি একটু শেয়ার করেন? ওরকম কবে হয়েছে সেটা এখন মনে নেই, কিন্তু যে দৃশ্যগুলো কালকে রাত্রে আমাদের কাছে এসছে বা যে ছবিগুলো, বা ইনফ্যাক্ট আমি তো বিশ্বাসই হচ্ছিল এরকম কিছু একটা হতে পারে, কিন্তু যখন সত্যি শুনলাম কেনা এটা হয়েছে, এবং শুধু ওনার জন্য নয়, মানে পুরো বাংলাদেশের জন্য আমার মনে হয় সত্যি একটা খুব কঠিন সময় দিয়ে যাচ্ছে। আমি শুধু এটুকু বলবো, যা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, কারণ আমি বাংলাদেশে বহুবার গেছি এবং আমার খুব প্রিয় একটা জায়গা, এবং আমার এক্সপিরিয়েন্স সত্যি খুব 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 ভালো। এবং শুধু বাংলাদেশ নয়, অনেক বাংলাদেশিরা আছে যারা বিদেশে থাকে, মানে যে আমি যেতে বেড়াতে যাই বা লন্ডনে হোক বা আমেরিকায় হোক, মানে ওনাদের মতন ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, যারা যারা শুনছেন, বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাদের, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসে, মানুষ যেন আবার ওই ভালোবাসার মধ্যে যেন পেতে থাকে। কিন্তু এটা সার্বভৌম রাষ্ট্র, এবং সেই সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই
ইনফ্রিঞ্জ করতে পারি না, আমরা সেখানে কোনোভাবেই ইন্টারভিন করতে পারি না। এখন অনেক মানুষ এটা ভাবছেন যে 71-এ তো ভারত করেছে, 71-এর সিচুয়েশনটা ছিল ডিফারেন্ট। প্রথমত বাংলাদেশ তখনও তৈরি হয়নি, মূলত ছিল পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সিজফায়ার এগ্রিমেন্ট ছিল না এবং সেখানে বর্ডারে আমাদের অনবরত একটা যুদ্ধ চলছিল। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সেই সময় মুজিবুর রহমান তিনি নিজে পার্সোনালি ইন্দিরা গান্ধীর কাছে এসে সাহায্য চেয়েছিলেন। এখানে কিন্তু বাংলাদেশের তরফে ভারতের থেকে কোনো সাহায্য চাওয়া হয়নি। বুঝতে হবে যে যেভাবে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস গুলো বৃদ্ধি পেয়েছে ওভার দ্য ইয়ার্স এবং মূলত লাস্ট কয়েকটা মাসে যেভাবে বেড়েছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, সেখানে কিন্তু ভারতের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় না খুব একটা কনস্ট্রাকটিভ স্টেপ হবে। রাদার আমার মনে হয়, কারণ আমরা দেখুন আজকে বাংলাদেশের ক্ষেত্রে লার্জেস্ট ট্রেডিং পার্টনার ডেফিনেটলি ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া যদি ট্রেডিং বন্ধ করে দেয়, ইন্ডিয়াকে রিপ্লেস করার জন্য কিন্তু আরো 5টা দেশ আছে, তার মধ্যে চায়নাও রয়েছে। তো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে যেভাবে আমাদের দক্ষিণ এশিয়ার যদি আপনি রাজনীতি দেখেন, অধিকাংশ দেশের সাথে কিন্তু ভারতের সম্পর্ক সেই অর্থে ভালো নয়। আমরা যদি নেপাল দেখি বা পাকিস্তান তো ছেড়েই দিলাম, আফগানিস্তানে এখন তালিবানের শাসন, শ্রীলঙ্কার সাথে আমাদের একটা সমস্যা চলছে, স্পেশালি সেখানে যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তারপরে চায়নার সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। বাংলাদেশেও কিন্তু চায়নার ইনফিলট্রেশনটা যথেষ্ট ভাবে লাস্ট কয়েক বছরে বেড়েছে। তো সেই জায়গায় আমার দাঁড়িয়ে আমার মনে হয় যে ভারতের পক্ষে এই মুহূর্তে কোনো স্ট্রং কিছু করাটা খুবই ডিফিকাল্ট। তবে হ্যাঁ, একটা বিষয় আমি বলতে পারি যে ভারত যেটা করতে পারে সেটা হচ্ছে আন্তর্জাতিক যত প্রেক্ষাপটগুলো রয়েছে বা আন্তর্জাতিক যত স্তরগুলো রয়েছে, সেটা ইউনাইটেড নেশনস থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের মাল্টিল্যাটারাল ফোরামস আছে, ব্রিক্স আছে, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন আছে, অথবা বিভিন্ন দেশ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, সেই দেশের সঙ্গে কিন্তু একটা ডায়ালগ ওপেন করে ভারত কিন্তু এই প্রজেকশনটা করতে পারে যে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এবং সেখানে একটা ইন্টারন্যাশনাল ইন্টারফারেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে দরকার। এবং আরো একটা বিষয় যেটা ভারতের জন্য খুবই ডিফিকাল্ট, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার যে সংগঠন রয়েছে সার্ক, সেই সার্ক ইটসেলফ কিন্তু একটা ফেলিয়ার অর্গানাইজেশন। কারণ আমরা জানি যে সার্কে কখনোই পাকিস্তান এবং ভারত এক জায়গায় আসতে পারেনি কোনো ডিসিশনে। তো সেই জায়গায় সার্ককে যদি আমরা নাও পাই, আমাদের কাছে আসিয়ান আছে, আমাদের কাছে অ্যাপেক আছে, আমাদের কাছে সাউথ আফ্রিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ আছে, যেই ইসলামিক কান্ট্রিজ অর্গানাইজেশনে কিন্তু সুষমা স্বরাজ একসময় পাকিস্তানকে কোণঠাসা করতে পেরেছিলেন। তো আমার মনে হয় যে এই রকম কোনো ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি কিন্তু ভারতের পক্ষে এখন অবলম্বন করাটা অনেক বেটার একটা পরিকল্পনা হবে। দেখুন, চায়না একটা খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি স্ট্র্যাটেজিক একটা ফ্যাক্টর। তার কারণ হচ্ছে আমাদের বুঝতে হবে প্রথমত বাংলাদেশে কিন্তু চীনের যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছেন, স্পেশালি সেটা রয়েছে চট্টগ্রাম পোর্টে। এবার আমাদের বুঝতে হবে যে চায়না কেন এতটা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে 2013 সালে শি জিনপিং একটি নীতি অবলম্বন করে যেটাকে বলা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এবং এই নীতির মাধ্যমে শি জিনপিং মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে ধরনের ইনভেস্টমেন্ট করে চলেছে সেটা হচ্ছে মূলত ভারত মহাসাগরে চীনের নেভাল যে ক্যাপাবিলিটি সেটাকে বাড়ানোর জন্য। তার কারণ আমাদের বুঝতে হবে যে চায়নার যে এনার্জি রিকোয়ারমেন্ট অর্থাৎ তেল, এই তেলটা মূলত আসে মধ্যপ্রাচ্য থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে ভারত মহাসাগরের রুট হয়ে কিন্তু সেটা চায়নাতে যায়। এবং চায়নার কাছে দেশ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমার, এই 4টে দেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 4টে দেশই কিন্তু চায়নাকে রাস্তা করে দিতে পারে ভারত মহাসাগর অব্দি। মায়ানমারে আমরা জানি সিটওয়ে পোর্টে, কিয়াকফু পোর্টে চায়নার মারাত্মক ইনভেস্টমেন্ট রয়েছে, বাংলাদেশের চট্টগ্রামে, শ্রীলঙ্কার কলম্বোতে, পাকিস্তানের গোয়াদারে। এবার সমস্যা হচ্ছে চীন কিন্তু চাইছে এই দেশগুলোতে ইনভেস্টমেন্ট করে এই দেশে চায়নার একটা পাপেট সরকার বসাতে, যেটা আমরা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি, আমরা মালদ্বীপসের ক্ষেত্রে দেখেছি। মায়ানমারে ডেফিনেটলি একটা অন্যরকম সমস্যা চলছে, কারণ যেহেতু সেখানে সেনা অভ্যুত্থান হয়ে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু চায়না মূলত চেয়েছিল একটা স্টেবল গভর্নমেন্ট, এবং অনেকেই মনে করছে যে এই আনস্টেবিলিটিটার পেছনে চায়নার হাত আছে। কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে যে চায়না চুপচাপ থাকলেও আনস্টেবিলিটিটা কিন্তু চায়না একেবারেই চায় না, কারণ চায়নার সেখানে বিজনেস ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যদি চায়নার ইন্টারন্যাশনাল স্ট্যান্ড পয়েন্ট দেখি, সেটা আফগানিস্তানের ক্ষেত্রে হোক, শ্রীলঙ্কার ক্ষেত্রে হোক, মায়ানমারের ক্ষেত্রে হোক, চায়না কিন্তু জেনারেলি কখনো কোনো স্টেটমেন্ট দেয় না।
চায়না ওয়েট অ্যান্ড ওয়াচ করে এবং সেখানে যদি দেখে যে কোনো একটা পার্টিকুলার সরকার, সেটা যদি তালিবান হয় আফগানিস্তানের ক্ষেত্রে বা বাংলাদেশের ক্ষেত্রে যদি এরকম একটা আনস্টেবল গভর্নমেন্ট হয় বা মায়ানমারের সেনা হয়, চায়না কিন্তু তাদের সাথে হাত মিলিয়ে নেয় শুধু তার বিজনেস ইন্টারেস্টের জন্য। এখন এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে পাকিস্তানের কিন্তু একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেখানে মোহাম্মদ ইউনিসের একটা সরকার গঠন করা, যে মোহাম্মদ ইউনিস কিন্তু অ্যাকচুয়ালি ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের হাতে একটা পুতুল, এর বেশি কিছু নয়। তো এর পেছনে কিন্তু আইএসআই এর একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আইএসআই কিন্তু একটা প্রচুর পরিমাণে ফান্ডিং পায় চায়না থেকে। তো সেই জায়গায় সেই দিক থেকে আমরা বলতে পারি যে চীনের ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স না থাকলেও একটা পরোক্ষ মদত কিন্তু চীনের রয়েছে, সেটা থ্রু পাকিস্তান। এখন ভারতের ক্ষেত্রে বাংলাদেশ একটা বড় মাথা ব্যথার কারণ, তার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি বিগত কয়েক বছরে প্রো চায়না একটা সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। যদিও শেখ হাসিনা গভর্নমেন্ট তিনি অনেক বেশি প্রো ইন্ডিয়ান ছিল, তার কি কারণ সেটা আমরা মূলত সবাই জানি, কিন্তু তার হলেও শেখ হাসিনা কিন্তু চায়নার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের যারা বিরোধী দলগুলো ছিল, যারা আওয়ামী লীগের বিরোধী ছিল, মেনলি বিএনপি বা অন্যান্য যে ক্ষুদ্র দলগুলো রয়েছে, তারা কিন্তু অনেক বেশি প্রো চাইনিজ, কারণ তারা অনেক বেশি অ্যান্টি ইন্ডিয়ান। এখন বাংলাদেশ একটা দুর্বল অর্থনীতি, বাংলাদেশ একটা দুর্বল দেশ, তাকে ডিপেন্ড করতে হবে একটা বড় দেশের ওপর, আইদার দ্যাট ইজ ইন্ডিয়া অর চায়না। এখন সমস্যা হচ্ছে যে যদি ইন্ডিয়া কোনো রকম কোনো স্ট্রিনজেন্ট অ্যাকশন বাংলাদেশের ক্ষেত্রে নেয়, তাহলে সেখানে চায়নার ইনফিলট্রেট করে যাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি হবে। কারণ অলরেডি আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে দেখুন, যেটা আমি বললাম যে ভারতের পক্ষে এখন বাংলাদেশ নিয়ে অতিরিক্ত করা স্টেটমেন্ট মানে সেখানে চায়নাকে একেবারে ইনভাইট করে দেওয়া, এবং আমরা জানি যে চায়নার সঙ্গে ডিসএনগেজমেন্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করে কোথায় জানেন? সিনেমার পর্দায়। বাস্তবে কোনোদিন কিছু করতে পারেনি আজ পর্যন্ত। না পারছে কাশ্মীরের সাথে, না পারছে পাকিস্তানের সাথে, না পারছে শ্রীলঙ্কার সাথে, না পারছে নেপালের সাথে, না পারবে বাংলাদেশের সাথে। ওই ঋতিক রোশন পাকিস্তানের ঢুইটা বাম 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 বোমা মাইলা চলে আসে, আর একটা দেশাত্মবোধক গান লাগাই দিবেন, দেখবেন যে একেবারে আপনার দেশ জয় করে ফেলাইছেন ওই সিনেমার পর্দায়। বাস্তবে এই পুরো দক্ষিণ এশিয়া আপনার এক ঘোড়া, কেউ আপনাদের পাশে নাই। আমরা ছিলাম, এখন থেকে আমরাও থাকবো না। আসসালামু আলাইকুম। আপনাদের কি মনে হয়, দেশ ঠিক পথে যাচ্ছে না ভুল পথে যাচ্ছে? ভারতের লাফালাফি তো শুরু হয়ে গেছে, কিভাবে দেখতেছেন? আসেন একটু আলোচনা করি। আলোচনার আগে আল্লামা সাইদি হুজুরের একটা ছোট্ট গল্প বলি, ওনার ওয়াজে শুনছিলাম, তাহলে না আপনাদের বুঝতে সুবিধা হবে। এক সাধুর কাছে যে বলে যে আমাকে আপনার শিষ্য বানান। সাধু তখন বলে, তুমি তো সাপ, তোমাকে শিষ্য বানাইতে হলে আমার একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাইতে হবে। যে বলেন কি পরীক্ষা? বলে যে তুমি আগামী 7 দিন কাউকে দংশন করতে পারবে না। তা আমি মেনে নিলাম, আগামী 7 দিন আমি কাউকে দংশন করব না, ছোবল মারবো না। বলে সাপ বেরিয়ে যায়। কোথায় যাবে? ধান ক্ষেতের ভিতরে যায়, লম্বা হয়ে শুয়ে থাকে যে 7 দিন এখানেই ঘুমাবো, কাউকে যখন ছোবল দেওয়া যাবে না এখান থেকে সরবো না আমি। সে ওই সাধুর শিষ্য হইতে চায়। পরদিন সকালে কৃষক ধান কাটতে আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আবার বিকালে আসে ধান কাটতে। ধান কেটে যখন দড়ি খুঁজতে যায়, ধান বাঁধার জন্য দড়ি খুঁজে পায় না। দড়ি খুঁজতে খুঁজতে দেখে যে একটা জায়গায় একটা দড়ি পরে আছে, একটু চিকমিক করতেছে, আমার এই শার্টের মতো। যায় ওই সন্ধ্যার সময় দড়িটা নিয়ে আয়না ধানগুলা বাঁধে। আসলে ওইটা দড়ি ছিল না, সাপ ছিল। কিন্তু সাধু বাবা বলে দিছে কোনো ছোবল দেওয়া যাবে না, সেই ছোবল মারে নাই। কৃষক ধান বাঁধতে যায়, যখন গিট্টু মারছে তখন সাপের ঘাটটা মস্কায়া যায়, আর মনে মনে বলে সাধু বাবা যদি আমারে কোনো কসম না দিত, শর্ত না দিত, আজকে তুই বুঝতি আমি কে। কিন্তু কিচ্ছু বলে না। কৃষক ধানটা নিয়ে বাসায় যায়, রাখে, দড়িটা খুইলা রাইখা দেয়। সাপ ওই ভাঙা ঘাড় নিয়ে কাতরাইতে কাতরাইতে ওই সাধু বাবার দরবারে যায় হাজির। ও সাধু, তুমি কি বুদ্ধি দিলা আমারে? আমার তো ঘাড় মস্কায় গেছে তোমার কথা শুনতে যায়। আপনি দেখা তুমি তো চলে গেছে। সাপের জাত তো রাত ফোসফোস করতেছে, ভিতরে প্রকাশ করতেছে না। তখন সাধু বলে, কি ঘটনা কইলা বল। এরকম এরকম আমি শুয়ে আসছিলাম, আমার দড়ি বানায়া ধান বাঁধছে। আর ওরে বেকু, তরে যখন দড়ি বানাইয়া গিট্টু মারতে গেছিল তখন তুই ফোর্স করে উঠবি না কেন? আমি তো তোকে ছোবল দিতে না করছি, দংশন করতে না করছি, ফুস করতে তো আর না করি নাই। তুই যদি ফুস করে উঠতি, দেখতি 3টা লাফ দিয়া দিল্লি থেকে পৌঁছাইতো। কথা সত্যি, কথা সত্যি।
দেখেন 5ই আগস্টে যখনই ফুস হয়ে উঠছে ছাত্র জনতা, তখনই কিন্তু 3 লাফে দিল্লি চলে গেছে। আল্লামা সাইদি হুজুর, আল্লাহ আপনাকে বেশ নসিব করুন, আপনার প্রতিটি কথা সত্যি সত্যি সত্যি। এবার আসি, কেন আমাদের সম্পর্কটা বাংলাদেশের সাথে ভারতের এই অবনতি হওয়াতে খারাপ হইল না ভালো হইল? 100-এ 100 ভালো হইল। 57 বছর তো একসঙ্গে সংসার করলাম, দেখলাম তো প্রতিবেশী কোনোদিন বন্ধু হয় না। আমাদের নোয়াখালীতে একটা কথা বলে, আইরেনি বন্ধুর মুখ দিকে, বন্ধু জানে আর হুঁদের দিকে। কথাটার মানি বুঝছেন? আমি দেখি বন্ধুর মুখের দিকে, বন্ধু আমার কেমন আছে, মুখটা শুকনা, হাসি আছে না দুঃখ, আমি দেখি বন্ধুর মুখের দিকে। আর বন্ধু ভুইরা দেখে আমার হুঁদের দিকে, মানে পাছার দিকে। নিয়ত খারাপ, এমন বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। তাই আমাদের উপদেষ্টা সরকার একটা চাল দিছে আমার ধারণা, না হলে চিন্ময় কৃষ্ণ দাসকে ওই টাইমে অ্যারেস্ট করার কোনো কথাই না। এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করার পর কি ঘটতে পারে এটা আমরা অনেকে না জানলো, ওনারা ঠিকই জানতেন যে এই অ্যারেস্টের কারণেই ভারতের মুখোশ খুইলা যাবে, এবং সত্যি সত্যি খুইলা গেছে। হায় হায় কি প্রভাকাণ্ডা, এত ন্যারো মাইন্ডেড। আমার তো মাঝে মাঝে জানেন এত রাগ হয়, এত গালি দিতে ইচ্ছা করে। একটা চ্যানেলে দেখলাম কি জানেন, একটা ছেলের মাথায় ব্যান্ডেজ বুন্ডেজ বাইন্দা নিয়ে এসে, হাতে ব্যান্ডেজ বাঁধছে, ওরে জিজ্ঞাসা করতেছে, আবার জল খাওয়াইতেছে। ও নাকি বাংলাদেশে আসছিল, তাকে হিন্দু বইলা, ভারতের হিন্দু বইলা, শুধু হিন্দু না ভারতের হিন্দু বইলা তাকে ঢিল দিয়ে মাথা ফাটাইছে, ব্যান্ডেজের উপর দিয়ে আবার রক্ত। আমরা সিনেমায় আগে দেখাইতাম, যখন ব্যান্ডেজ বাঁধতাম দেখবেন হিরোদের মাথায়, রাজ্জাক ভাই বেশি পাইবেন, এখানে একটু রক্ত লাগাই দিতাম। অরিজিনালি যদি আপনি মেডিকেলে যায় ব্যান্ডেজ করেন, কোনো রক্ত ভাইসা উঠবে না, কিন্তু সিনেমার জন্য আমরা দিতাম। এই শালাও তা করছে, একেবারে চুতিয়া একটা মানুষ। এই ভারতের মিডিয়া গুলা সবগুলা চুতিয়া। ওই ব্যান্ডেজ বাংলায় ওরা এসে বলতেছে ও নাকি বাংলাদেশে আইছিল, ওরে ইট পাটকেল মারছে। কত বড় অসভ্য, বর্বর। আসলে কিন্তু ভারত কিন্তু খুব বর্বর। এতদিন আমরা বুঝি নাই, 53 বছর লাগছে আমাদের বুঝতে। 4 মাসে খুলে গেছে উপদেষ্টা সরকার তাদের মুখোশ। সত্যি জানিস ওরা ফাঁদে পড়ছে, কিন্তু ভারতের ফাঁদে ফেলা হয়েছে। দেখেন এই যে আমরা এখন যেভাবে সবাই ভারতের বিরুদ্ধে কথা বলতেছি, এই চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্টের একদিন আগেও কিন্তু আমরা ভারতের এতটা বিরুদ্ধে ছিলাম না। এখন কিন্তু আওয়ামী লীগ সুদ্ধা বুঝতে পারতেছে আসলে তো ভারত লোক ভালো না, কারণ তারা তো দেখতেছে এখানে কোনো হিন্দু বাড়িতে অ্যাটাক হচ্ছে না, কোন বাড়ি ঘর পোড়ানো হচ্ছে না। ওরা এগুলা কেন বলতেছে? সবাই তো ভাই আর আওয়ামী লীগের ফায়দা লুটে নাই, অনেক আছে সাদা মনে, পৈতৃক সূত্রে পাওয়া আওয়ামী লীগ করে তারা। হ্যাঁ, এই জন্যই ওই যে আমি মাঝে মাঝে বলি যে কাউকে নিষিদ্ধ করা যাবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করাতে দেখেন না বিভিন্ন রূপে প্রকাশ পাইতেছে। কাউকে নিষিদ্ধ করলেই না আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যাওয়া মানে কি জানেন? টাকা পয়সা, আর্মস, অরাজকতা, রাহাজানি, ফুট করে বাইরে রাহাজানি, অত্যাচার, জুলুম, কেওয়াজ লাগাইয়া আবার লুকাইয়া যাবে। লুকাইবার জন্য তো বর্ডার আছে, বর্ডারে এই পার আর এই পার, ওরা এগুলো করাবে কিন্তু আমাদের দেশে। কিন্তু না, মুখোশ খুইলা দিছে বর্তমান সরকার, একেবারে কারেক্ট কাজটা করছে। এখন কিন্তু দেখেন একই মঞ্চে সবাই চলে আসছে, পুরো বাংলাদেশের মানুষ বুঝা ফেলাইছে। এখন আমাদের জাতীয় ঐক্য করতে আর কোনো প্রবলেম নাই। এর নামই মাস্টার মাইন্ড। কি খেলাটা খেলছে চিন্তা করেন। 53 বছর যে খেলাটা আমরা খেলতে পারি নাই, সেই গেমটা খেলছে ইউনূস সরকার। আরে ভাই তোরা বলস মানব অধিকারের কথা, আমরা নাকি এখানে মানব অধিকার লঙ্ঘন করতেছি। এই যে মমতা ব্যানার্জি বেকুব, আপনি জানেন একজন পণ্ডিতকে যদি আপনি 10টা মূর্খের সাথে বসায় রাখেন, এক মাস পর্যায়ে দেখবেন যে ওই পণ্ডিত মূর্খ হয়ে যাবে। এই মমতা ব্যানার্জি এরকম মূর্খ হয়ে গেছে, বলে শান্তি বাহিনী নাকি এখানে পাঠাইতে হবে। আরে বেকুব, শান্তি বাহিনী তোরা কই লিখি পাঠাবে? শান্তি বাহিনী নিয়ম কানুন আছে, এই দেশ থেকে চাইতে হবে, তারপরে শান্তি বাহিনী আওয়াজ দিবে যে হ্যাঁ আমরা আছি। তোমরা কইলি আওয়াজ দিবে? কোনোদিনই না। আমাদের সরকার প্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ফাইজলামি মারাও, মানব অধিকারের কথা বলো। তোমরা কি মানব অধিকার কি জানো ভাই ব্রাদার? এই যে মণিপুরিতে কুকু দুইটা মহিলা তো না, ইয়াং মেয়েকে দিনে দুপুরে জানেন উলঙ্গ কইরা রাস্তা দিয়ে হাঁটাইছে, সবাই ভিডিও করছে। ওর মধ্যে একটা মেয়ে না হলে 20 বার রেপ হয়েছে। এই অমানুষরা এই কাজটা করছে। 500 উপরে লোক বাড়ছে, নেটওয়ার্ক বন্ধ করে, ওয়াইফাই বন্ধ করে, যে আমাদের দেশে পলক যেটা করছিল ওই একই কাজ করছে এরা। এই কয়েকদিন আগে 2024-এর ঘটনা আমার দেখেন, ওই যে আজমির শরীফ, ওইখানে নাকি শিব মন্দির আছে, শিব মন্দির আছে ওইখানে।
200 বছর আগে 300 বছরের পুরনো এই আজমির শরীফ, ওইখানে নাকি শিব মন্দির আছে। কয়েকদিন আগে হায়দ্রাবাদে একটা মসজিদ দেখায় বলতেছে ওইখানে নাকি একটা মন্দির ছিল 100 বছর আগে। এটা নিয়ে জানেন 4 জন মুসলমানকে ওরা হত্যা করছে, ইট পাটকির ধারালো অস্ত্র দ্বারা 4 জন মুসলমানকে। এই কিছুদিন আগে বলছিল তো তাজমহলের নিচে নাকি মন্দির আছে। এই হলো এদের রাজনীতি। ভিডিওটা শেষ করার আগে একটি ছোট্ট গল্প বলবো। এই গল্পের মধ্যে অনেক কিছু বোঝার আছে। এক বনে 4টা গরু ছিল আর একটা সিংহ ছিল। সিংহটা ক্ষুধার্ত 5-6 দিন যাবত। জানেন তো সিংহ কিন্তু 10 দিন 12 দিনও ক্ষুধার্ত থাকতে পারে, কিন্তু সে ওই 4টা গরুকে টার্গেট করছে, এর মধ্যে একটা গরু তার লাগবেই। কিন্তু যখনই আক্রমণ করে এই 4টা গরু 4 দিক থেকে সিংহকে আক্রমণ করে, সিংহ কোনো সুবিধা করতে পারে না। একদিন সিংহ চিন্তা করলো যে না, কোন একটা ফোন দিয়ে আটতে হবে, এইভাবে তো ওদের সঙ্গে পারবো না, ওরা 4 জন আমি একা। তো সিংহ একটা বুদ্ধি বাইর করে, বলে যে ওই 4 জনের মধ্যে একটা ছিল মাতবর টাইপের, একটু শক্তিশালী। ওই গরুরে বলে, জানো তোমরা রাত্রে কোথাও ঘুমাও আমি জানি। কিভাবে জানো? যে আমি তোমাদের দেখতে পাই, তোমরা যেখানেই যাও রাত্রের বেলা ঘুমাও আমি দেখতে পাই। কিভাবে দেখতে পাও সেটাই বলো, আমরা তো লুকাইয়া থাকি। তো তোমাদের মধ্যে একটা গরু আছে না সাদা? হ্যাঁ আছে। ওই 4টার মধ্যে একটা গরু সাদা, কোনটা আমি রাইতে দেখতে পাই, যার জন্য আমি তোমাদের টার্গেট করতে পারি। ওই সাদা গরুটা আমি খাবই। এই কথা শোনার পর বাকি কালো 3টা গরু মিটিং এ বসে যায় যে আরে বাপরে বাপ, আমরা তো নিশ্চিন্তে ঘুমাইতে পারব না, প্রত্যেক রাত্রেই ভয়ে ভয়ে থাকি যে কখন এই সিংহ আক্রমণ করে। এক কাজ করি না কেন, আমাদের দল থেকে এই সাদা গরুটারে বাই করে দেই, কারণ ওর গায়ের রং সাদা থাকাতে রাত্রেবেলা ওই সিংহ বুঝা ফেলায় আমরা কোথায় আছি। যে কথা সেই কাজ, সাদা গরুটারে দল থেকে বাই করে দেয়। সিংহ তো চান্স পায়, খাবাস কইলা ঘাটটা মটকায়া ধরে, খাইতে থাকে। 3 গরু চইলা যেতে যেতে পিছনে তাকায়া দেখে আর মনে মনে ভাবে যাক আপদ বিদায় হয়েছে, ওর কারণে আমরা রিক্সে ছিলাম। 3 গরু নিশ্চিন্তে এবার রাত্রে শুয়ে রয়েছে। 10-12 দিন পর আবার সিংহের খিদা লাগছে, আবার ওই 3টারে খুঁজা বাই করছে। এর মধ্যে যে দুর্বল একটা ছিল, 3টার মধ্যে একটা দুর্বল, ওইটারে অ্যাটাক করছে, কিন্তু পারে না কিছু করতে। বাকি 2 জন সামলায় নিছে। এখন মেইন প্রবলেম হয়ে গেছে কি জানেন, ওই একটারে যখন অ্যাটাক করে, আগে তো 4 জন ছিল, 4 দিক থেকে তাকে প্রতিরোধ করতে পারতো। এখন 2 দিক থেকে প্রতিরোধ করতে গেলে এদিক থেকে আর এদিক থেকে খালি থাকে, ওরা কাইল হয়ে যাচ্ছিল গরুগুলা। তখন সিংহ বুদ্ধি করে আবার চাল চালে যে দেখো তোমরা 2 জন কিন্তু বেশ শক্তিশালী, তোমাদের 2 জনের সাথে আমার কোনো বিরোধ নাই, আমার কিন্তু চাহিদা ওই যে তোমার এই দুর্বল গরুটা, এই দুর্বলের জন্য তোমরা বারবার আমার উপর কেন অ্যাটাক করো, কিচ্ছু করতে পারবে না, আমার পেটে খিদা, আজ হোক কার হোক ওই দুর্বলটারে আমি খাবই। আর ওই দুর্বলটারে খাইতে গিয়া তোমাদের গায়েও কিন্তু আচর টাচর লাগতে পারে, তখন আমাকে কিছু বলতে পারবে না। বইলা চইলা যায়। এই 2 জনের মধ্যে এখন প্ল্যান হয় যে আর এই দুর্বলটারে সঙ্গে রাখি আমরা কেন রিক্সে আছি, এক কাজ করি ওরে দিয়ে দে সিংহের, ওই নিয়ে নে, আমরা 2 জনে ভালো থাকতে চাই, কি বলো বন্ধু? হ্যাঁ দিয়ে দে। ওই দুর্বলটারে দিয়ে দিছে। দুর্বলটা অনেক চিল্লাচিল্লি করছে গরুটা, কিন্তু কোনো কাজ হয় নাই। সিংহ তার ঘাড় মটকায় খাইছে। আবার 5-6 দিন গেছে, আবার সিংহের যখন খিদা লাগছে, আবার ওই 2টার পিছনে লাগছে। এখন গরু 2টা বলে কি ব্যাপার, তোমার না দুর্বলটা দিয়ে দিলাম, সাদাটা দিয়ে দিলাম, আবার পিছে কি চাও? না না না, আমার আবার খিদা লাগবে, আবার তো খাইতে হবে, আর 2-3 দিনের মধ্যে আমার আবার বেশি খিদা লাগবে, তারপরে তোমাদের 2 জনের একজনের আমি খামুই। বইলা 2 দিন পর একটার উপরে অ্যাটাক করে। বাকি যেটা ছিল, যেটা একটু পেটের চালাক, ওইটা কোনো মতো বুঝছেন বাঁচাইবার চেষ্টা করছে তার বন্ধুরে, পারে না। একটা টাইমে যখন দেখছে যে না পারুম না, তখন ভাগছে, বাস সেকেন্ডটারে মেরে দিল। আর রইল একটা। আবার 10-12 দিন পর সেই সিংহ ওই একটারে খুঁজে বাই করছে। মুখোমুখি দেখা, বলে যাচ্ছে তোকে দরকার, আমার পেটে খিদা। এটা শুই না, ওই যেটা বেশি বুদ্ধি মাথায় রাখতো, কালো, বেশি গায়ে শক্তি, দৌড় দৌড় দৌড়, বাঘও পিছে পিছে দৌড়, ক্লান্ত হয়ে একটা খাদের মধ্যে পড়া যায়, বাঘও খাদের পাশে যায় বসে। তখন ওই বাঘটা বলে কি আর দৌড়াইবা? যে না আমার গায়ে আর শক্তি নাই। চোখে পানি কেন? তখন ওই গরুটা কাঁদতে কাঁদতে বলে আমার চোখে পানি এই জন্য যে তুমি খুব চালাকি কইরা আমার জাতি ভাই সাদাটারে আগে খাইছো, তারপরে দুর্বলটারে খাইছো, তারপরে আমার কাছের বন্ধুটারে খাইছো, আমারে একা করছো, এখন আমারে খাইতে চাইতেছো। যে হ্যাঁ, এইভাবেই আমরা সিংহরা বাইচা থাকি। এই গল্পের এই 4টা গরুর চরিত্রের জায়গা আপনি যদি সাদা গরুটা মনে করেন জামাত ইসলাম, আর দুর্বল গরুটার জায়গায় আপনি রাখেন হেফাজতকে, আর ওই যে শক্তিশালী গরু ওইখানে রাখেন বিএনপি কে, আর সিংহটাকে বৈজালন। এইভাবে এই সিংহ আমাদের মধ্যে বুঝছেন ভেদাভেদ সৃষ্টি করছে। ওদের বুদ্ধিতে, দাদাদের বুদ্ধিতে, এই সিংহ চোদ্দ দাদাদের বুদ্ধিতে
হেফাজতকে আলাদা করছে, জামাত ইসলামকে আলাদা করছে, বিএনপি কে আলাদা করছে, আমাদেরকে দুর্বল কইরা দিছে। দুর্বল কইরা নিজেই এখন বিপদে পড়া ওই দেশে আশ্রয় নিছে। বুঝা নিয়েন ঘটনা। কিন্তু এই যে বর্তমান সরকার, উপদেষ্টা সরকার এমন একটা চাল দিল, একই চালে 53 বছরের মুখোশ খুইলা ঝইরা পুইরা গেল। তাদের চেহারাটা আমাদের কাছে উন্মোচন। এখন আমরা বুঝতে পারছি আমাদেরকে কি করতে হবে। দেখেন, সবাই জাতীয় ঐক্যের ডাক দিছে, কারণ ওই একটা জায়গায় আমরা এখন এক। আমাদের সাদা গরু আর দুর্বল গরু, ওই কালো গরু বানাইতে পারবেন না। আমরা এখন এক হয়ে গেছি। ভারতের বিরুদ্ধে আমরা সবাই এক। তার মানে আমরা সঠিক পথে আছি। 53 বছর পর সঠিক পথে আমাদেরকে উপরালায় নিয়ে আসছে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভারতের দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে, এটাও বলা যায় মোদির দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে। আমি জানি না মোদি ক্ষমতা গ্রহণের আগে ইন্ডিয়ার এই অবস্থা ছিল কিনা, বর্তমান যে অবস্থাতে ইন্ডিয়া আসছে এই অবস্থাতে ইন্ডিয়া ছিল কিনা, না এর থেকে ভালো অবস্থানে ছিল। আমি যতদূর জানি পররাষ্ট্রনীতিতে এর থেকে ভালো অবস্থানে ছিল। বর্তমানে মোদির পররাষ্ট্রনীতির যে অবস্থা, গোবর মার্কা পররাষ্ট্রনীতি সে চালাইতেছে, এটাতে তার বোঝাই যাচ্ছে তার দাদাগিরি শেষ, তার দাদাগিরি থাকতেছে না। আমার মনে হয় যে এই দেশটা যদি ইউরোপে থাকতো, ইউরোপের তো সবাই ঐক্যবদ্ধ আছে, এই দেশটার জন্য আলাদা বর্ডার দেওয়া লাগতো। ইউরোপেতে কোনো দেশে বর্ডার নাই, এই দেশটার জন্য বর্ডার দেওয়া লাগতো, কারণ এরা হলো সম্পূর্ণ পররাষ্ট্রনীতিতে ব্যর্থ একটা দেশ। আপনি একটা জিনিস দেখেন, শ্রীলঙ্কার থেকে বিতাড়িত হয়েছে ইন্ডিয়া, মালদ্বীপের থেকে বিতাড়িত হয়েছে, যেটা তার ভূখণ্ড থেকে একটু দূরে শ্রীলঙ্কা আর হচ্ছে মালদ্বীপ। তারপরে আসেন চায়না, পাকিস্তানের কথা তো বলবো না, কারণ এদের সাথে তো শত্রুতায় চলতেইছে। 81% হিন্দু কান্ট্রি নেপাল, সেখানেও কিন্তু ইন্ডিয়াদের অবস্থান নাই। মায়ানমারের কথা বাদ দিলাম, মায়ানমারেও নাই, ভুটানেও নাই, আফগানিস্তানে তো নাই। আফগানিস্তানে ব্যবসা বাণিজ্য ফেলে রেখে চলে আসছে। আপনারা জানেন যখন আফগানিস্তান আমেরিকাকে আফগানিস্তান থেকে হটাই দিল, তখন কিন্তু আফগানিস্তান ওই ইন্ডিয়ার যত ব্যবসায়ীরা ছিল ওরা কিন্তু ব্যবসা বাণিজ্য ফেলে রেখে দৌড়ে চলে আসছে। শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য রেখে চলে আসছে ইন্ডিয়ানরা। শেষ ভরসা তাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বাংলাদেশ, সেটাও হারিয়ে যাওয়ার পথে। আমি মনে করি 70% হাতছাড়া হয়ে গেছে। এর আগে আপনারা জানেন শেখ হাসিনা রয়ের অনেককেই বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে, যেমন পুলিশ, তারপরে হচ্ছে গোয়েন্দা সংস্থায় চাকরি দিয়েছিলেন, এখানে কাজ করছে। এখন কিন্তু তারা এখানে নাই। আমি মনে করি গত 53 বছরের ভিতর এই লাস্ট 4 মাস মানে ইন্ডিয়া মুক্ত আছি আমরা। ইন্ডিয়া মুক্ত বলতে ইন্ডিয়ার অত আধিপত্য নাই। ইন্ডিয়া যেভাবে আমাদের দেশটারে চুষে খাইছে, সেটা কিন্তু 4 মাস অতটা পারতেছে না, এই জন্যই মোদি পাগল হয়ে গেছে। আর বাংলাদেশ যদি হাতছাড়া হয়ে যায়, 75% যেহেতু হাতছাড়া হয়ে গেছে, বাংলাদেশ হাতছাড়া হয়ে গেলে মোদির দাদাগিরি শেষ হয়ে যাবে। এটা শিওর থাকেন যে ইন্ডিয়ার সব থেকে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসাবে মোদির নামটা লেখা হবে, ব্যর্থ প্রধানমন্ত্রী হিসাবে। কারণ মোদি আসার পরেই শ্রীলঙ্কার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, মালদ্বীপের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, তারপরে হচ্ছে নেপাল, ভুটানের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে। যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার 75% ডান। তো এই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হইলে বাঙালিরা তো ইন্ডিয়াদের উঠতে বসতে গালি দিবে, উঠতে বসতে আঙ্গুল দেখাবে। ওরা প্রচার করতেছে বিভিন্ন টিভি চ্যানেলে, পদ্মার পাড়ে নাকি আমরা মাটির নিচে একটা মিসাইল সিটি করতেছি, এটা ওরা প্রচার করতেছে ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল। আর এই মোদির দাদাগিরি শেষ হওয়ার পিছে ইন্ডিয়ার যে টিভি চ্যানেলগুলা 1 নম্বর দায়ী থাকবে। যদিও তারা গদি চ্যানেল বলে, ইন্ডিয়াতে যেটা প্রচার করতেছে সেটা বাংলাদেশে ঘটতেছে না। অটোমেটিকলি ইন্ডিয়া বাংলাদেশের মানুষের মন থেকে উঠে যাচ্ছে। হিন্দুদের মনেও ইন্ডিয়ার জায়গা নাই, যে হিন্দুরা সবসময় ইন্ডিয়াকে ভালোবাসে, বর্তমান পরিবেশ পরিস্থিতির জন্য ইন্ডিয়াকে কিন্তু মন থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যাই হোক, তো এই যে দাদাগিরি মোদি চলে যাচ্ছে, এটা আসলে হয়তো অল্প কিছুদিন আপনারা দেখতে পারবেন যে তারা এই অঞ্চলে অনেক নিজেদেরকে হ্যাডাম মনে করতো, যে তারাই সবকিছু। হ্যাঁ, তাদের সবকিছু মনে করার কারণও আছে। তাদের যে সৈন্য অনেক, সামরিক বাহিনী স্ট্রং আছে, এটা ঠিক আছে, কিন্তু সামরিক বাহিনী স্ট্রং হলে তো হবে না, আপনাকে তো কৌশলী হইতে হবে। আপনারা তো কৌশলেই ফেল করছেন, তা যুদ্ধ কিভাবে করবেন? যুদ্ধ করার আগে যদি কৌশলেই ফেল করে বসেন, যুদ্ধে তো জয়লাভ করতে পারবেন না।
সো বর্তমান পরিস্থিতিতে কয়েকটা দেশ দেখলে, ইন্ডিয়ার পরিস্থিতি দেখলে, বাংলাদেশের পরিস্থিতি দেখলে সম্পূর্ণ শিওর হয়ে যাওয়া যায় যে মোদির দাদাগিরি যাচ্ছে, মোদির দাদাগিরি থাকছে না। ইন্ডিয়া নিজেদেরকে দাদা মনে করতো, ইন্ডিয়ার দাদাগিরিও যাচ্ছে। এগুলোর পিছে সম্পূর্ণ দায়ী হচ্ছে মোদি। এই মোদি আশেপাশের দেশগুলোর সাথে পররাষ্ট্রনীতিতে ব্যর্থ হয়েছে। গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে, আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব, বিহার নেব, ঝাড়খণ্ড নেব, উড়িষ্যা নেব, আসাম নেব, উত্তর পূর্বাঞ্চল নেব। আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে, অখণ্ড ভারতকে বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল, ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে নেই রাজাকারের বাচ্চা? 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আরেকটা 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা। ভারত ভালোবাসে শেখ হাসিনাকে, একজন স্বৈরাচারকে ভালোবাসে যারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র মনে করে, আর একজন স্বৈরাচারকে তারা পুষে রাখে। এটাই আমরা দেখলাম। 5ই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছে, আর ওখানে বসে ভারত এবং শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি, আগামীতেও করব। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছেন বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে ভারতীয় হাই কমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়। রোববার বেলা 11:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন 3টির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশেপাশের এলাকা। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল।
আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি, আমরা যুবদলের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ এই দেশকে ভালোবেসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে পৌঁছতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমন আপসহীন স্বাধীনতা সার্বভৌমত্বের বাইরে আমরা কোনো কিছুই চিন্তা করি না। বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশ আমাদের প্রাণ, বাংলাদেশ আমাদের চেতনা, আমরা বাংলাদেশ জনগণের পাশে আছি। গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনা পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা। পাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা। Sorry to say that this is my position, এবং আমি যদি চাই আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোনো বাপের কথা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। I can do that. আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য, লাত্তি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কি আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন? এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে তো ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাট, কোনো রাজনৈতিক ব্যক্তি আছে? আমি দুঃখের সাথে বলতে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে, এটা আমার ধারণা আর কি, এটা দেশের স্বার্থেই। বাট এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে, I can't take that anymore. It's a stupidity, nonsense. These people are not functional. They're not fit for the purpose. The idiots, a bunch of idiots brought in there. They can't do anything else. আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই। It is a failure. You can't say right now, oh, তারা আপনার তাদের মন ভাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে 3 মাস পরেও পুলিশের, you are failed. You need to go. এখন এটা বলার সময় এসেছে। আমি আজকে আপনাদেরকে বলি, এবং আজকের যে উপদেশটা পড়ে দেখুন, সরকার এখন পর্যন্ত সফল কাদের মাধ্যমে, এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, আমরা সবকিছু গোপন কভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। ট্রাম্পের নাম নিয়ে, রেপুটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে? সরকারে কে পৌঁছে দিয়েছে? আই ডিড দিস। আমি পৌঁছে দিয়েছি, মানে রেজিস্টার্ড রিপাবলিকান, কানেকশন আমি পৌঁছে দিয়েছি। তো আমরা এই কাজগুলা করি দেশের স্বার্থে। আপনারা বসে বসে আপনাদের মুখ ছেনা মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন, এরা কি করতে পারবে? এরা কি করতে পারবে? আপনি দেশের ভিতরে তো ঠিক করতে পারেন নাই, আমেরিকাকে ঠিক করবেন? আমেরিকাকে ঠিক করার মতো একজন মানুষ এই উপদেষ্টা পরিষদ আমাকে দেখান। Do you have any idea what kind of government is right coming up into the White House? You have no idea. এরা কি ধরনের মানুষ, এদের সাথে কিভাবে কথা বলতে হয়? আমি অনুরোধ করেছিলাম অ্যাম্বাসেডর একজন মার্কিন নাগরিককে দেন। এই রিপাবলিকান শিবির এরা ডিফারেন্ট দেন ডেমোক্রেটস, এরা পাত্তাই দিবেন আপনাকে। আপনি যত বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে সুয়েট থেকে আপনি ওই বিশেষ পরীক্ষা দিয়ে এসে আপনি ডিপ্লোমেট হন, এইগুলো আমাদের বাম পকেটে থাকে এই ডিপ্লোমেটসরা। সরি টু সে দ্যাট, আই ডু অ্যাপোলোজাইজ ফর মাই স্টেটমেন্ট। এদেরকে আমি টেস্ট করে দেখেছি ভাই, এরা কথাই বলতে পারে না ঠিক মতো। দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ টু গ্রিট অ্যানাদার ডিপ্লোমেটস। এবং বড় বড় যারা আছে তাদের আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, হাঁটার স্টাইলগুলো দেখবেন, এরা কিসের ডিপ্লোমেটস ভাই? ডক্টর মুমেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল, এর চেয়ে লজ্জা আপনি কল্পনা করেন? যে ব্যক্তি ডিপ্লোম্যাটিক ইংরেজি ওয়ার্ড পর্যন্ত জানে না, সে ছিল পররাষ্ট্রমন্ত্রী, দ্য বিগেস্ট ডিপ্লোম্যাট ফর ইয়ার্স এন্ড ইয়ার্স। এই দেশে আপনি কি আশা করেন? আজকে যাদেরকে নিয়োগ দিয়েছেন, এই যে একটু আগে শুনলাম এই ভদ্রলোকের নাম কি, ওই যে আপনার ওই যে আরেকজন ফারুক কি না, মাহফুজ না, আরেকজন লোক, সে নাকি হত্যা মামলার আসামি। আপনি তাকে কেন নিয়ে আসলেন? হোয়াট ক্যান হি ডু? আমাদের তো সবচেয়ে বড় প্রেশার এখন আসতেছে আমেরিকা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি ফেব্রুয়ারিতে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে, I want Sheikh Hasina to return to the country and do not arrest her. You know, there is a process, I understand that, maintain it, but do not arrest her. Let her do her political activities in Bangladesh. আপনাদের বাপের ক্ষমতা আছে এটা ফেরানোর? বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাট, কোনো রাজনৈতিক ব্যক্তি আছে এটা ফেরানোর? আমাকে বলেন, আপনি বাপের ক্ষমতা আছে আপনাদের? আপনারা কি করেন? এই ছাগল দিয়ে আপনি হাল চাষ করবেন? এরা আমেরিকা দেশে রাস্তায় হাঁটতে পারে ঠিক মতো? আপনি জানেন এই পৃথিবীটা কিভাবে চলছে, কোথায় চলছে এখন? কি করেন এগুলো আপনারা? এটা আশ্চর্য ঘটনা।
এরপরে আপনারা এরা যে কতটা ইনকম্পিটেন্স, এরা আপনার এই আপনার ইন্টেলেকচুয়ালিটির অভাব আছে এদের এবং কম্পিটেন্সের অভাব আছে। দেখেন আপনারা দুইজন উপদেষ্টা গেছেন ফ্রান্সে, সুইজারল্যান্ডে, দুইজন গিয়ে মারধরের শিকার হয়েছেন। এর লজ্জা জাতির জন্য আছে? আপনাদের কমন সেন্স নাই যে আওয়ামী লীগ ডেসপারেট, আপনারা তাদেরকে আওয়ামী লীগের একটা দলকে অস্তিত্বহীন করে দিয়েছেন বাংলাদেশে। ইটস নট এ জোক, ইটস এ হিস্ট্রি, ইটস আনবিলিভেবল স্টাফ টেকেন প্লেস ইন বাংলাদেশ। এরা বিদেশে আছে, আপনারা দুইজনকে হাঁটতেছেন, আপনাদের সাথে দেখা করা যায় না, কথা বলা যায় না, ফোনের নাম্বার পাওয়া যায় না, ফোনে আপনারা রেসপন্স করেন না এখন আমাদের মতো ব্যক্তির সাথে। আর আপনারা আওয়ামী লীগের কুলে বসে আছেন, গিয়ে আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে। যদি দুইটা চর থাপ্পড় দিত, থুতু নিক্ষেপ করতো, ডিম থেরাপি দিত, সফট হ্যান্ডে এগুলা সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে। ডিম থেরাপি দিলে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না, এটা অ্যাসল্ট কেস না, এটা প্রটেস্ট। আমেরিকাতে হয় না। আর আপনি তো অন্য জায়গাতে ওই আমেরিকার মতো ক্রিমিনাল আইন কত কঠিন এখানে। আপনি যে গেলেন, এরপর আসিফ, এটা কি এগুলা 18 কোটি মানুষকে আপনারা এই মানে শাইমডাস, আপনারা কি বুঝেন আপনারা কি করতেছেন এখন? আপনাদেরকে আমরা সমর্থন দিলাম, কোথায় আমাদের আজকে নিলেন? কোথায় আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ? কোথায় কোথায় প্রবাসী রিপ্রেজেন্টেটিভ যারা প্রবাসীদের জন্য কাজ করেছে, যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে, যারা রেমিটেন্স শাটডাউনের নেতৃত্ব দিয়েছে, তারা কোথায় কোথায়? মানে কাকে নিয়ে আসছেন আপনারা? এটা তো কথাই বলতে পারে না। এটা 5 মিনিটে ইংরেজিতে কনভারসেশন করার ক্ষমতা নাই। এই কোন ছাগলদেরকে নিয়ে আসেন এখানে আপনারা? সরি টু সে দ্যাট, দিস ইজ মাই পজিশন। এবং আমি যদি চাই, আমি মার্চের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারবো। কোনো বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশে। আই ক্যান ডু দ্যাট। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনাকে বাংলাদেশে, এবং আপনি বলবেন রাজু ভাস্কর্য, লাথি মেরে রাজু ভাস্কর্য ফেলে দেওয়া হবে। কিভাবে জানেন? ট্রাম্প যদি বলে তাকে অ্যাকসেপ্ট করবেন, ডু নট অ্যারেস্ট হার। ইফ ইউ ডু দ্যাট, consequences right there and it is possible he can say that. ট্রাম্প যদি বলে আমি বললাম তাকে যেতে দেওয়া হোক এবং তাকে অ্যারেস্ট করা যাবে না, বিচারিক প্রক্রিয়া চলুক, বাট এটা পলিটিক্যাল, এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না, সে থাকুক, অ্যারেস্ট করবেন। আমি সরি টু সে দ্যাট, অ্যারেস্ট করবেন। বাপের ক্ষমতা আছে অ্যারেস্ট করবেন, আপনাদের বাপের ক্ষমতা আছে। রাজু ভাস্কর্য লাথি দিয়ে ফেলে দেবে ট্রাম্পের এক ফোন কল। ইসলামের সীমা থাকা দরকার। ইউ নো, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কনসিকুয়েন্স আছে। আপনি দেখেন গতকালকে কি হয়েছে ট্রাম্পের আপনার পোস্টার নিয়ে, আপনারা জানেন, দেখেন দ্য গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট, দ্য এনিমি গভর্নমেন্ট ইন দ্য গভর্নমেন্ট রাইট নাও, ট্রাম্পের ছবি এভাবে ঠেঙ্গায় ছবি দেয়। এই ব্যাককলের জাত, তোরা জানাস না এগুলো কনসিকুয়েন্স কি আছে? কি দরকার ছিল ছবি দিয়ে এভাবে তোলার? এটা কে করেছে এটা? এবং আমি দেখলাম সময় টিভি এটা প্রচার করতেছে, সবাই প্রচার করতেছে। এইটা যাবে এখন ট্রাম্পের কাছে, because Modi government, he has a very good connection. Indian lobby is very powerful right now. এটা যাবে, তখন কি হবে? ট্রাম্প কি করবেন তখন এটা ম্যানিপুলেট করার চেষ্টা করবে, এবং তারা শুরু করেছে এই কাজ। এটা যে করবে তারা, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হইলো আপনি দেখেন কখন জানেন? এই যে আপনার কি বলে এটাকে, এই যে আননেসেসারি ট্রাম্প একটা আপনার টুইট করে ফেলছেন মিথ্যা তথ্য দিয়ে যে আমরা নাকি এখানে খ্রিস্টান পার্সিকিউশন। একটা খ্রিস্টান কি বাংলাদেশে কেউ নির্যাতিত হয়েছে দেখাতে পারবে কেউ? তো এগুলা তো ইন্টেলেকচুয়াল নাই গভর্নমেন্ট, এরা তো ডাম। এদের দিয়ে বাংলাদেশের আগামীর ভারতীয় এই আগ্রাসী মনোভাব আপনি রক্ষা করতে পারবেন? কার ক্ষমতা আছে বাংলাদেশে? You have any idea about what's coming up for you from the United States and the Western country, particularly American government, Trump government? You fucking no idea about that, what is coming up. আর আপনি এই পল্টনে বক্তব্য দিবেন, ঠান্ডা করে দিবে এক্সটেনশন দিয়া, কি করবেন আপনি তখন? কি করার ক্ষমতা আছে আপনার? ফাইজলামের সীমা থাকা দরকার কাজকর্ম দিয়ে। এই যে এগুলোকে নিয়ে আসছেন, এটা কি করতে পারবে? একটা স্টেটাস ছিল ফারুকি সাহেব, সারা জীবন শেখ হাসিনার মানে গুণগান গাইলো, আপনার বঙ্গবন্ধুর গুণগান গাইলো, এখন ওনারা উপদেষ্টা। আপনারা উপদেষ্টা কাকে নিয়ে আসবেন জানেন না? আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত পুলিশ কন্ট্রোল করতে পারে নাই। এই তো ফেইলিয়ার, হি সাপোজ টু স্টেপ ডাউন রাইট নাও। পররাষ্ট্র উপদেষ্টা, আপনার যোগ্যতা আছে কথা বলার আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন ঠিক মতো? এগুলো কি মানে, এগুলো ফাইজারের একটা সীমা। এত কষ্ট করলাম আমরা বছরের পর বছর সবাই মিলে, দেশে বিদেশে, দেশ চাললাম, দেশে যেতে পারলাম না, ভাই মরল, কারো বাপ মরল, মা মরল, আপনারা যাইতে চাই শুরু করে দিচ্ছেন। আপনার কাদেরকে নিয়ে আসেন? আমাদের বেশার ফুয়াদ আছে, মাহমুদুর রহমান ভাই আছে, আরো অনেকে আছে, ভালো ভালো মানুষ আছে যারা বিপ্লবী সেন্টিমেন্ট ধারণ করে, যারা যোগ্য মানুষ আছে, তাদেরকে দুই একজনকে নিয়ে আসেন। আপনারা এই বদলুককে কাকে নিয়ে আসছেন? কিন্তু কিনি না জীবনে দেখলাম না কখনো। ইডিয়েট, কাকে নিয়ে আসছেন উপদেষ্টা পরিষদে? আমাদের প্রবাসী রিপ্রেজেন্টেটিভ কোথায়? যারা এই দেশটাকে খাওয়ায়, দেশটাকে পড়ায়, প্রবাসী রিপ্রেজেন্টেটিভ কোথায়? আমি জানতে চাই আপনাদেরকে। ফাইজলামের সীমা থাকা দরকার। আমি আমরামান মাসুম বলছি, আই ক্যান হ্যাভ শেখ হাসিনা টু রিটার্ন টু বাংলাদেশ। ফাইজলামের সীমা থাকা দরকার, মনে রাখবেন আমার কারণ। আর আমি আবার বলি, যদি ট্রাম্প চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে, কোন বাপের বেটা নাই তাকে আটকাতে পারে। এটা রাজু ভাস্কর্য লাথি মেরে ফেলে দিবে আমেরিকান গভর্নমেন্ট।
সিস্টেম আছে এখানে, এগুলা উই গো টু ট্যাকল দিস। এই যে ভারতীয় ষড়যন্ত্র দেখেন আপনারা তারা কি করেছে, এই যে ট্রাম্পের এটা এখন কি যে ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা, টাইমস অফ ইন্ডিয়া সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি, বিকজ দে হ্যাভ এ গুড কানেকশন। প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি? প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী। প্লিজ বোঝার চেষ্টা করবেন এগুলা, আমি বলছি না এর মানেই বাংলাদেশকে খেয়ে ফেলবে। নরেন্দ্র মোদী, মোহাম্মদ বিন সালমান, কাটারি আমির, টার্কিশ আপনার এই ইজিপ্টের সিসি, বেঞ্জামিন নেতানিয়াহু, দিস আর দ্য গাই। তারপরে আপনার অন্যান্য যাদের সাথে কথা বলেছেন, আপনাদের কোনো আইডিয়া আছে এই দেশটা পৃথিবীতে মানে কিভাবে চলছে সবকিছু? আপনার মনে করেন বাংলাদেশের, আরে বাংলাদেশে তো যারা রাজনীতি করে 80% বুথ, এটা রাজনীতি জানেন, এটা বুথের রাজনীতি করেছে 51 বছর ধরে। তারা কি করেছে রাজনীতি? তারা ফাইজলামির সীমা থাকা দরকার। এই লোকগুলাকে যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান, একটা মানুষ ক্যান রিপ্রেজেন্ট বাংলাদেশ? Can they talk to even any official of the Republican Party, the incoming American government? They have no idea. What the hell is going on with this government? Who runs this government? আপনি আসিফ নজরুল, আপনি এবং আসিফ, আমি সরি টু সে দ্যাট, আপনারা যে গেলেন এখানে, কোথায়, ওয়ার ইজ দ্য প্রটোকল কোথায়? আপনারা ইউ আর এ ভিআইপি, আপনাদের ভিআইপি প্রটোকল কোথায়? তারপরে এমবাসি কি করেছে এখানে? আপনাদেরকে এরা এসে গিরে ধরলো। কোথায় থাকেন আপনারা? আপনারা বিএনপির একটা সংগঠনকে বললেন না, অথবা জামাতের একটা সংগঠনকে বললেন না, অথবা আমাদের সিলেটের কোন সংগঠনকে বললেন না আমরা এখানে এসে আমাদেরকে ডিস্টার্ব করতে পারে? আপনাদের এই ভিশন নাই, দেশ কিভাবে পরিচালনা করবেন আপনারা? ইউ হ্যাভ নো আইডিয়া। বিলিয়ন্স অফ ডলার অ্যাওয়াইটিং, দে উইল ফান্ড দিস chaos, funds this problem and disturbances, instability in Bangladesh, and the entire Indian government working behind against our government. You have any idea what the fuck is going on and coming up for you? Sorry for my language. So এগুলা শুনেন, এখন বলছি, এখন আমি যদি আমার পজিশন চেঞ্জ করি, আমি যদি এখন আওয়ামী লীগের পক্ষে উকলাতি করে, আমাকে ক্ষমতা আছে? আমি যা করতে পারবো বাংলাদেশের কেউ এগুলা করতে পারবে না। ফাইজলামের সীমা থাকা দরকার। এই ছাগলগুলা কি করতে পারবে? কি করতে পারবে এরা দেশের জন্য? বিদেশে এরা কি করতে পারবে? কি করতে পারবে এরা? They have any idea? Do they have any connection with the outside world? ফাইজলামের একটা সীমা থাকা দরকার। নিয়ে আসতেন আপনার যাইটা। দর্শক, ডক্টর ইউনূস ভারতকে ব্যবসায়িক ক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় যারা তাদের লাইন কেটে দিয়েছে, আর এটাই যেন কাল হয়েছিল ডক্টর ইউনূসের। আর এই ব্যাপারটাকে ইস্যু করে যখন ভারত দেখতেছে বাংলাদেশের মধ্যে কোনো রকম কোনো বিজনেসে তারা কোনো লাভবান হতে পারছে না, আর তখন এই বুদ্ধিটা খাটিয়েই এই শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে দাঙ্গা হাঙ্গা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি তৈরি করেছিলেন। কিন্তু ডক্টর ইউনূস এটাকে মানে তুড়ি মেরে উড়ে দিয়ে এখন তিনি রাজত্ব কায়েম করতেছে, আগামীতে থাকবেন। এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে দিন, এবং আপনারা অবশ্যই জানান যে আসলে ডক্টর ইউনূস শাসন আমলে এটাই ভালো ছিল, নাকি আসলে শেখ হাসিনা যে বাংলাদেশের মধ্যে ছিল আর সেটাই ভালো ছিল? আপনাদের মন্তব্যটা অবশ্যই খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।